শাপলা চত্বরের অস্থায়ী মঞ্চে তৌহিদি জনতার পাশে অবিচলভাবে অবস্থান নেন হেফাজতের মহাসচিব আল্লামা জুনাইদ বাবনগরী। দিনভর হামলা, গুলি, আতঙ্ক ও রক্তাক্ত পরিস্থিতির মধ্যেও তিনি মঞ্চ ছেড়ে সরে যাননি। আওয়ামী, সন্ত্রাসী ও সরকারি বাহিনীর হামলার মুখেও তিনি তৌহিদি জনতার পাশে অবস্থান করেন। নেতাকর্মীদেরকে লাঞ্ছনা দিয়েছে মঞ্চ থেকে তিনি নেতাকর্মীদের সাহস যোগান, ধৈর্য ধরার আহ্বান জানান এবং নবীপ্রেমিক জনতার দাবির পক্ষে নেতৃত্ব দিতে থাকেন। শাপলা চত্বরের চারপাশে যখন আতঙ্ক ছড়িয়ে পড়ে, তখনও আল্লামা বাবনগরী মঞ্চে অবস্থান করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। তিনি বুঝতে পারছিলেন তৌহিদি জনতার উপর বড় ধরনের আঘাত আসতে পারে। তারপরও তিনি নিজের নিরাপত্তার কথা চিন্তা না করে মঞ্চ ছাড়েননি। রাত গভীর হয়, পুরো এলাকার আলো নিভিয়ে দেওয়া হয়। শাপলা চত্বর ঘিরে ফেলে হাসিনার বাহিনী। সেই সময়েও আল্লামা বাবনগরী মঞ্চের কাছেই অবস্থান করছিলেন। দানবীয় আক্রমণের সময় তিনিও হামলার মুখে পড়েন এবং আহত হন। পরবর্তীতে আল্লামা বাবনগরী জানান, শাপলা চত্বরের মঞ্চেই তাকে টার্গেট করা হয়েছিল। রিমান্ডে এক র্যাব কর্মকর্তা তাকে বলেছিলেন, আপনাকে স্টেজে টার্গেট করেছিলাম, অর্ডার ছিল সেখানেই গুলি করা। এই বক্তব্য থেকেই স্পষ্ট হয় শাপলা চত্বরে আল্লামা বাবনগরীর অবস্থান ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তবুও তিনি মঞ্চ ছেড়ে নিরাপদ আশ্রয় যাননি। গণহত্যার রাতেও তিনি তৌহিদি জনতার পাশে ছিলেন। শাপলা চত্বরে গণহত্যার পরও হাসিনার বাহিনীর জুলুম থামেনি। গণহত্যার পরদিন 6 মে রাজধানীর লালবাগ এলাকা থেকে গ্রেফতার করা হয় আল্লামা জুনাইদ বাবনগরীকে। গ্রেফতারের পর তাকে হত্যা মামলা, অগ্নিসংযোগ ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় রিমান্ডে নেওয়া হয়। প্রথমে 9 দিনের রিমান্ড, পরে মতিঝিল থানায় দায়ের করা 3 মামলায় আবারও 22 দিনের রিমান্ড। রিমান্ডে তার উপর চলে শারীরিক ও মানসিক নির্যাতন। তাকে বারবার জিজ্ঞাসাবাদের নামে চাপ দেওয়া হয়। আন্দোলনের পিছনে রাজনৈতিক সম্পর্ক, অর্থায়ন ও উদ্দেশ্য নিয়ে প্রশ্ন করা হয়। তাকে ভয় দেখানো হয়, অপমান করা হয় এবং মানসিকভাবে ভেঙে ফেলার চেষ্টা করা হয়। আল্লামা বাবনগরী পরবর্তীতে জানান, রিমান্ডে তাকে ইনজেকশন ও নানা ঔষধ দেওয়া হয়। এরপর তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। কারাগার থেকে সুস্থ অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়। তার কিডনির কার্যকারিতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং তাকে একাধিকবার ডায়ালাইসিস করানো হয়। এভাবেই শাপলা চত্বরের মঞ্চে অবিচল থাকা আল্লামা বাবনগরীকে গণহত্যার পর গ্রেফতার, রিমান্ড ও নির্যাতনের মধ্য দিয়ে দমন করার চেষ্টা চালায় হাসিনার সরকার। কিন্তু ইতিহাস এক জায়গায় থেমে থাকে না। আল্লামা বাবনগরীর অবিচল অবস্থান, তৌহিদি জনতার আত্মত্যাগ, হাসিনার বাহিনীর বর্বরতা, হাসিনার পালিয়ে যাওয়া এবং শাপলা গণহত্যার বিচার প্রক্রিয়া শুরু হওয়া বাংলাদেশের ইসলামপ্রিয় মানুষের ইতিহাসে এক অমোচনীয় অধ্যায় হয়ে থাকবে।